হ্যাঁ, আমরা সকলকে অভিবাদন জানিয়ে আজকে আমাদের আলোচনা ভারতবর্ষের এক অনন্য সাধারণ নায়ক মুকুন্দ বিহারী মল্লিক। ইতিহাসের পাতায় সাধারণভাবে যার নাম পাওয়া যায় না, অথচ এই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, ভৌগোলিক ইতিহাস, এই পরিবর্তন ইত্যাদির মধ্য দিয়ে ব্রিটিশ ভারতের অন্যতম নায়ক মুকুন্দ বিহারী মল্লিক। উনি ভারতবর্ষে এমন একটা সময়ে জন্মেছিলেন যে এই ধরনের একটা অসাধারণ জীবন গড়ে তোলবার তার সুযোগ হয়েছিল। ইতিহাসের দিক থেকে এটা অত্যন্ত জরুরি বিষয়। ইতিহাসের পাতায় কোনো কিছুই আপনি আপ জন্মায় না, অর্থাৎ গতকাল না থাকলে আজকের দিনটাকে খুঁজে পাওয়া যায় না। তেমনি এই মুকুন্দ বিহারী মল্লিকের এই জীবন, যা অল্প কথায় বলা খুব মুশকিল, তবুও আমরা শেষ করব। এই রকম জীবন, তার প্রেক্ষিত কি ছিল, ব্যাকগ্রাউন্ডে তিনি কি জমি কি সার কি জলসেচ ইত্যাদি পেয়েছিলেন, এগুলো অত্যন্ত জরুরি। সাধারণত ইতিহাসের বইতে, এমনকি সোশিওলজিতেও এই আলোচনাটা হয় না যে হঠাৎ এই যে লর্ড রিপন সেলফ গভর্নমেন্ট শুরু করলেন, গণতান্ত্রিক ভাবনা শুরু করলেন, কেন 1871-72-73 সালে ওই যে কৃষক বিদ্রোহ তৈরি করলেন ফরিদপুর, খুলনা, বরিশাল, যশোরের নমশূদ্র মুসলমান কিষানেরা, তখনও নমশূদ্র নামে পরিচিত নয়, চণ্ডাল কিষানেরা, দেবেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে কি করে হয়েছিল, গ্রাউন্ডটা কোথায়? মুকুন্দ বিহারীর গ্রাউন্ডটা সেইটা। আসলে ওই সময় ব্রিটিশরা প্রায় 100 বছরের ওপরে রাজত্ব তারা করছে, কোম্পানির রাজত্ব। কোম্পানিতে প্রফিট মোটিভ, সুতরাং এদেশে তারা ইকোনমি বুস্ট আপ করবার জন্য অনেক ধরনের পদক্ষেপ নিল। এবং মজার ব্যাপার, তখনও পর্যন্ত এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ইকোনমির একটা বেস হয়ে উঠতে পারেনি প্রবলভাবে। এগ্রিকালচারটাই ছিল ইকোনমির বেস। সুতরাং ব্রিটিশরা এই এগ্রিকালচারাল ইকোনমি, কৃষি ভিত্তিক ইকোনমিকে বুস্ট আপ করলেন। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাইরে কৃষকদের হাতে তুলে দিলেন ক্যাশ ক্রপস, যেগুলো ভারতবর্ষে ইতঃপূর্বে ছিল না। মুঘলরা, পাঠানরা এই কাজ করেনি বিশেষ। আফিং চাষ শুরু হলো, তামাক চাষ শুরু হলো, টি প্লান্টেশন শুরু হলো, কটন ইন্ডাস্ট্রি শুরু হলো বিপুল পরিমাণে পাট বা জুট ইন্ডাস্ট্রি এবং জুটের উৎপাদন। এর সবকিছুর পিছনে কিন্তু এই কৃষকেরা,
যে কৃষক সম্প্রদায়ের মধ্যে 1888 সালে চণ্ডাল পরিবারে মুকুন্দ বিহারী মল্লিক জন্মগ্রহণ করেছিলেন এবং সেই অর্থনৈতিক যে মেকানিজম ব্রিটিশরা চালু করেছিল তার ফলে, যেমন আমি এর আগে আলোচনা করেছি, মতিলাল শীল অত ধনী হয়ে গেলেন এই ব্রিটিশদের সঙ্গে পড়ে। মতিলাল শীল যেমন নীল চাষ এবং নীল ব্যবসার একজন হোতা ছিলেন, মুকুন্দ বিহারী মল্লিকদের পরিবারও এই নীল চাষের সঙ্গে যুক্ত ছিলেন, পাট চাষের সঙ্গে যুক্ত ছিলেন, তামাক চাষের সঙ্গে যুক্ত ছিলেন। ফলত তার ঠাকুরদা খুব ধনী ছিলেন। তার ঠাকুরদার নাম ঈশ্বর মালি। ওই যে মল্লিকটা পরে হয়েছে, তার ঠাকুরদাকে ডাকা হতো ঈশ্বর মালি বলে। এই ঈশ্বর মালি এই অর্থনৈতিক বুনিয়াদের ওপরে দাঁড়িয়ে শুরু করলেন ঘুরে দাঁড়ানো। তার পাঁচটা নাতিকে তিনি উচ্চ শিক্ষা দিলেন। প্রথম জন কুমুদ বিহারী মল্লিক স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন, ওই যেখানে বঙ্কিমচন্দ্র এক সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই কাঁথিতে। দ্বিতীয় জন অতুল কৃষ্ণ মল্লিক, তিনিও MA BL। তারপরে মুকুন্দ বিহারী মল্লিক MA BL। তার ছোট ভাই নিরোদ বিহারী মল্লিক MA BL কাব্য তীর্থ। তারপরে ক্ষীরোদ বিহারী, তিনি বিএ পাস করেছিলেন। ষষ্ঠ জন পুলিনী বিহারী মল্লিক, তিনিও যোগেন্দ্রনাথ মণ্ডলের সময় বাংলার মন্ত্রী হয়েছিলেন। এই যে পারিবারিক উত্থান, এই উত্থানের পেছনে কিন্তু এই ব্রিটিশদের তৈরি করা একটা ইকোনমিক স্ট্রাকচার, ভারতবর্ষের ওই সময়কার ইকোনমি বুস্ট আপ করার পেছনে ওই চামারদের জন্য তারা করে দিয়েছিল একটা ট্যানারি বা ওই চামড়ার জিনিসের দ্রব্যের বিরাট ইন্ডাস্ট্রি। তা এই তো অনেকে শুধু টাকা পেয়ে বড় হয়ে যায়, আরামসে ঘরে থাকে, কিন্তু এই 5-6টা ভাই, এরা ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের সমাজনীতি, ভারতবর্ষের সমস্ত বিষয়টাকে উল্টে পাল্টে দিতে চাইলেন। কারণ এরা জন্মেছিলেন সেই চণ্ডাল অস্পৃশ্য কৃষক সমাজে। খুলনায় বাড়ি বাগেরহাট বলেছি, সেই জন্য আজও ওই সাচিয়াদাহ, খুলনা, কামারোল, সেই যেখানে সত্য ধর্মের আশ্রম আছে তার পাশেই একটা স্কুল আজও আছে। স্কুলটার নাম MV অ্যামালগামেটেড স্কুল। আমি অবাক হয়ে গেছি যে সত্য ধর্মাবলম্বী যারা ওইখানে ঘোরাফেরা রোজ করে, তারাও জানে না ওই MV শব্দটার পুরো কথা কি। ওটা মুকুন্দ বিহারী অ্যামালগামেটেড স্কুল। ওটা ওই রকম একটা নাম কেন হয়েছে? যখন মুকুন্দ বিহারী মল্লিক শিক্ষা ব্যবস্থা প্রসারের জন্য মন্ত্রী হিসাবেও অনেক কাজ করছেন, তখন উনি জানতে পারলেন যে ওই খুলনায় ওনার আত্মীয় স্বজনদের মাঝে যে ওই স্কুলে 2টো স্কুল ছিল। তা ভালো ছাত্রটাকে টেনে নেবার জন্যে প্রতি বছর ওই স্কুলে মারামারি, ঝগড়া, কন্দল শুরু হতো। উনি সেটা যে
অনেক টাকা পয়সা তাদের দিয়ে দুটোকে অ্যামালগামেট করে দিয়েছিলেন, তাই স্কুলটার নাম অ্যামালগামেটেড এমবি স্কুল। ওই এমবি কথাটা দুর্ভাগ্য নিজের মানুষের নামটাকে ছুপিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে। ব্রাহ্মণ্য সমাজ বা ইতিহাস তো তাই চায় যেগুলোকে মুছে ফেলো, এরা নিজেরাও ওই মুকুন্দ বিহারী ওই কথাটা বলে না, জানে না। এরকম একটা ঘটনা আছে যে বিহারে আম্বেদকর ইউনিভার্সিটি যখন আমরা তৈরি করেছি, তারপরে ওই কেউ ওই আম্বেদকরের নামটা বলতো না, বাবা সাহেব ইউনিভার্সিটি। কিন্তু ওখানকার প্রথম যিনি ওই ভাইস চ্যান্সেলর ছিলেন এ কে বিশ্বাস, বলতো এই প্রথমে ওই কথাটাকে না বললে, না লিখলে আমি কোনো স্যাংশন দেব না। তো এই মুকুন্দ বিহারী শুরু করেছিলেন কত আগে। উনি বিএ পাশ করলেন 1912 সালে, এমএ পাশ করলেন 1914 সালে, ল পাশ করলেন 1914 সালে। কলকাতা ইউনিভার্সিটিতে পালির অধ্যাপক হলেন। উনি প্রথম একজন চণ্ডাল কিংবা নমশূদ্র কিংবা অস্পৃশ্য যিনি কলিকাতা, তখনকার দিনে সুপ্রিম কোর্ট থেকে সাবেক হাইকোর্ট হয়েছে, সেখানে শুরু করলেন আইনের ব্যবসা। রেগুলার তিনি যেতেন। অর্থাৎ এই যে স্ট্যাটাসকে আপগ্রেড করার একটা সব সময় নিজের জীবনের জন্য এবং সমাজের জন্য। 1912 সাল থেকে উনি ওই গ্রামে যখনই ছুটে যেতেন, সভা করতেন, সমিতি করতেন, ওইখানে যে সমস্ত 1912-14 সালে গুরুচাঁদের নেতৃত্বে মতুয়াদের বিপুল শক্তি পিছনে রেখে যে সমস্ত সংঘ গড়ে উঠেছিল, নমশূদ্র সমাজ সংস্থা, তার সভাপতি হয়েছিলেন। সেই অল্প বয়স থেকে শুরু করলেন জার্নাল, পত্রপত্রিকা। এ ব্যাপারে অবশ্য প্রথম হাত দিয়েছিল তার ছোট ভাই নিরোদ বিহারী মল্লিক। কারণটা হয়েছিল একটা অদ্ভুত কারণ। আমি ইতিহাসের সময়কালটাকে লঙ্ঘন করব না, মুকুন্দ বিহারীকে ধরেই আমি এগিয়ে যাই, তাহলে অন্যদেরও বুঝতে সুবিধা হবে। ক্রোনোলজি ব্রেক আমি করতে চাইছি না, কারণ পত্র পত্রিকাটা এসেছে পরে। উনি যখন এইগুলো করছেন, তখন এই চণ্ডাল স্পৃশ্য কৃষক সমাজের বহু ছেলে মেট্রিক পাস করেছে, বহু ছেলে বিএ পাস করেছে, বেশ এক দল ব্যারিস্টার হয়েছে এবং এলএলবি হয়েছে। যার জন্য কাশিরাম দেখলাম একদিন একটা বক্তৃতায় বম্বের লোকেদের ধমক লাগাচ্ছেন, तुम क्या बोलते हो, जब तुम्हारा डॉक्टर अंबेडकर बैरिस्टर हुआ, उससे बहुत पहले से बंगाल में कई बैरिस्टर वकील मौजूद थे। तो এই যে এরা হয়ে গেল, এই যখন হয়েছে তখন তাদের চাকরি বা প্লেসমেন্টটা কোথায়? ওদিকে লেখাপড়া শেখার জন্য আর কৃষি কাজ করবার সেই শারীরিক যোগ্যতা, মানসিক অবস্থাটা থাকে না। আবার ওদিকে অফিসে গেলে চাকরিগুলো বামুনদের, বদ্যিদের, কায়স্থদের মনোপলি রয়েছে, সেখানে তারা ঢুকতে পারে না।
যেমন একটা ঘটনা আমরা খুব ভালোভাবে জানি, পৌণ্ড ক্ষত্রিয়দের প্রথম যিনি বিএ পাশ করলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে 1900 সালে, তিনি তার পরিচিত একজন রেলওয়ে কর্মচারীর কাছে গেছিলেন, অফিসারের কাছে, যে আমাকে একটা চাকরি দিন, আমি গ্র্যাজুয়েট হয়েছি। তাকে ধমকে তাড়িয়ে দিয়েছিল, ওদের বাচ্চা, গ্র্যাজুয়েট হয়েছিস, আপনি সরকারি চাকরি করতে চলে এসেছিস, বেরো এখান থেকে। এবং পরে উনি লয়ার হয়ে নিজের কাজ নিজে চালিয়েছেন। তখন ওই স্কুল টিচার এবং ওই ছোট জাতদের মধ্যে যে সমস্ত লয়ের প্রবলেম, সেগুলো এরা দেখত। এই সময় মুকুন্দ বিহারী দেখলেন যে এভাবে তো চলবে না। উনি সিধে গভর্নর জেনারেলের কাছে পৌঁছে গেলেন। গভর্নর জেনারেলের কাছে পৌঁছে যে ডেপুটেশন দিতে চলে গেলেন 1912 সালে। এবং তাতে দেখা যাচ্ছে, কেন এটা আমি বিশেষভাবে উল্লেখ করছি, যে এই প্রথম একজন অস্পৃশ্য ইংরেজ বাহাদুরের সঙ্গে ইংরেজিতে ডায়ালগ করে তার কাজ সারবার চেষ্টা করছেন। হি ওয়াজ লর্ড কারমাইকেল। পুরো ডায়ালগটা মুকুন্দ বিহারী মল্লিক চস্ত ইংরেজিতে করেছিলেন এবং তার কাছ থেকে এ সমস্ত কথা আদায় করে নিয়েছিলেন যে আমরা কোনো পার্টিকুলার জাতের জন্যে বা কমিউনিটির জন্যে বা গ্রুপের জন্য তো স্পেশাল কিছু করতে পারবো না, কিন্তু তোমাদের যে কোনো যোগ্য ব্যক্তি আমার সামনে আসবে তাদের পরিপূর্ণ সুযোগ দেওয়া হবে, তাদের কোনো রকম ভাবে বঞ্চিত করা হবে না। এর পরেও মুকুন্দ বিহারী কয়েকবার 5-6বার ডেপুটেশন দিয়েছেন গভর্নর জেনারেলদের, ভাইস রয়দের কাছে। যেমন উনি যখন, আবার ক্রোনোলজি একটু জাম্প করে যাচ্ছে, 1930 সালে প্রথম উনি লেজিসলেটিভ কাউন্সিলে ঢুকতে পেরেছেন, তার আগে ঢুকতে পারেননি। কেন পারেননি সেই ইতিহাসটা আমি জাম্প করে যাচ্ছি, পরে বলব। কারণ এই সময় যে বক্তৃতাটা ওই কাউন্সিলে দিলেন, পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে দিলেন, সেটা এই যে কাদের কাছে তিনি ডেপুটেশন দিতেন সেই কথাটা রয়েছে। কারণ প্রথমেই ভাষণ দেবার একটা সুযোগ দেওয়া হয়। প্রথম ভাষণে উনি বললেন, I myself had the proud privilege and high honor of leading several deputations before Lord Carmichael, Lord Ronaldshay, Lord Lytton, and also before His Excellency Sir Stanley Jackson. এই যে 1930-এ তিনি তার প্রথম ওই ভাষণে, যেটাকে আমরা শুরুর ভাষণ বলে থাকি, তো সেই ভাষণে এটা তিনি প্রাউড প্রিভিলেজ হিসাবে বললেন। তো এইগুলো তিনি করতে শুরু করলে ওই তখন শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা স্যার আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি মুকুন্দ বিহারীকে ওই প্রফেসর করে দিলেন, ওনাকে সেনেটের মেম্বার করে দিলেন। তার যোগ্যতা এত তুখর ছিল। তো এই করতে যে তারই মাঝে ঘটে গেল আরেকটা বড় সহায়ক
অবস্থা। সেটা কি? 1917 সালে এই যে মেদিনীপুরের খেজুরি, সেইখানে একজন অস্পৃশ্য জমিদার, ছোটখাটো জমিদার, খেজুরির জমিদার, উনি একটা সংগঠন বানালেন। উনি এই ভালো ভালো লিখতেন, খুব ভালো লিখতেন। ওই যে সমস্ত যেটা ওই আমি আবার পিছনে যেতে হবে, কবে জার্নাল শুরু হয়েছিল, সেই সমস্ত জার্নালে, নমশূদ্র হিতৈষী জার্নাল, এই সমস্ত জার্নালে উনি ওই খেজুরির থেকে, যেটা গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত, সেইখানে থেকে এই পত্রিকায় তিনি অসাধারণ সমস্ত লেখা লিখেছেন। সেই 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 যেটা তৈরি করলেন তার নাম হলো অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন। এই প্রথম 1917 সালে, এবং এর যে প্রথম কনফারেন্সটা হয় কলকাতার সিটি কলেজে, সেই সিটি কলেজে এসে মুকুন্দ বিহারী মল্লিক এই অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশনের উদ্বোধন করলেন, উদ্বোধনী ভাষণ দিলেন। সেখানে এমএলসি বিশ্বদেব দাস, অ্যাডভোকেট বিশ্বদেব দাস, তিনি চিফ গেস্ট। এমএলএ নিরোধী বিহারী মল্লিক, তিনি চিফ স্পিকার। এবং এরপরে এই সংগঠন চলে গেল দিল্লিতে 1926 সালে অল ইন্ডিয়া কনফারেন্স, তারপরে 27-এ মাদ্রাসে, 28-এ সিমলায়, 30-এ আবার সিমলায়। 30-এর সিমলার মিটিংয়ের একটা বৈশিষ্ট্য আছে, যেটা ওই যে মুকুন্দ বিহারী 1930 সালে পার্লামেন্টে বা লেজিসলেচারে ভাষণ দিচ্ছেন, সেই 30 সালের ঘটনা। সেই 30 সালে কি হলো? সেই 30 সালে লর্ড সাইমন কমিশনের রিপোর্টে বললেন যে এই সমস্ত অস্পৃশ্য লোকেরা, তারা রিজার্ভেশনের সুযোগ পাবে 1930 সালে, এবং তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সুযোগ পাবে। এবং এইটা যখনই শুনল, যখনই এই অবস্থা হতে যাচ্ছে, তখনই চতুর সবর্ণের লোকেরা ওই মুকুন্দ বিহারীকে খুব আদর করে পিঠে হাত বুলিয়ে ডেকে পার্লামেন্টে একজন নমিনেটেড মেম্বার ঘোষণা করলেন, যে মুকুন্দ বিহারীকে ঢুকতে দিচ্ছিল না। কারণ মুকুন্দ বিহারী মল্লিক 1919 সালে, 1918 সালে উনি স্তব্ধ করে দিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর অ্যানি বেসান্তের ডাকা হোম রুলকে। সঙ্গে মুকুন্দ বিহারীর মুসলমান বন্ধুরা সেটাকে বলেছিল, এই হোম রুল কদিনের মধ্যেই হিন্দু রুলে পরিণত হবে, খুব সাবধান, একে আমরা এগোতে দেব না। এবং মুকুন্দ বিহারী মল্লিক সেটাকে এগোতে দেননি। তারপর তিনি এই যে লর্ড মন্টেগু এলেন, সেই মন্টেগু এসে বললেন যে ওই যে 1919 সালে যে কনস্টিটিউশন গুলো কাজ শুরু হয়েছিল, সেই মন্টেগু এসে বললেন যে 1919 সালে আমরা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা কনস্টিটিউশন দিতে হবে, যার জন্য এটাকে অনেকে বলে ফার্স্ট কনস্টিটিউশন। কারণ তার আগে যেটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নয়, ইন্ডিয়া কাউন্সিলস অ্যাক্ট 1909।
তো এই যে অ্যাক্ট, এই অ্যাক্ট বা এই কনস্টিটিউশন রচনার কাজে মুকুন্দ বিহারী হাত দিলেন এবং উনি দাবি করলেন যে দেখো, এই আনটাচেবলদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ সেপারেট ইলেক্টোরেট দিতে হবে, ভোট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 99 ডিসেম্বরে চলে এলো, তাতে ভোটের অধিকার দেয়া হলো, রিপ্রেজেন্টেশনের অধিকার দেয়া হলো, কিন্তু সেপারেট ইলেক্টোরেটটা বাকি থেকে গেল। এইবারে দেখুন কি সুন্দর ইতিহাসের খেলা। এই অ্যাক্ট অনুসারে 1920-তে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ইলেকশন শুরু হলো। এই ইলেকশনে মুকুন্দ বিহারী কন্টেস্ট করলেন। আরো অনেক তখন নমশূদ্র সব থেকে অগ্রবর্তী, তারা বলেছিল, তারা ভাবছিল আমরা একারাই 20-25টা সিট পেয়ে যাব। কিন্তু শেষ পর্যন্ত যখন ইলেকশনের রেজাল্ট বেরোলো, তখন দেখা গেল মাত্র 5 জন জিতেছে। পঞ্চানন বর্মা, হেমচন্দ্র নস্কর, প্রসন্ন রায়কর, নিরোদ বিহারী মল্লিক আর রসিকলাল চর্মকার। আর এই রসিকলাল চর্মকারের হাতে সেদিনের সব থেকে লেখাপড়া জানা মানুষ এবং অগ্রবর্তী নেতা তিনি পরাস্ত হলেন। কারণ রসিকলাল চর্মকার কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে সবর্ণদের ভোটে মুকুন্দ বিহারীকে, বা বলা যায় সেদিনের আন্দোলনের মাথাকে কেটে বাদ দিয়ে দিল। তাহলে মুকুন্দ বিহারী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন যে এরপরে এই সংবিধানে ওই যে নমিনেটেড মেম্বার রাখা চলবে না, কারণ নমিনেটেড মেম্বাররা দালালি করতে বাধ্য হয় ব্রিটিশের, আর আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা দিতেই হবে। অথচ কি মজার বিষয়, যখন সাইমন কমিশন তার রিপোর্টে 1930 সালের মে মাসে ওই সেপারেট ইলেক্টোরেট স্যাংশন দিচ্ছেন, ওই রিপ্রেজেন্টেশনের সমস্ত কিছু দিচ্ছেন, সঙ্গে সঙ্গে এরা মুকুন্দ বিহারীকে নমিনেটেড মেম্বার করে দিলেন, যার তিনি প্রবল বিরোধী ছিলেন। সেই নমিনেটেড মেম্বার হিসেবে ওই ভাষণটা দেয়া হলো। এর মাঝে কি করেছে, যেহেতু কোনো রিজার্ভেশন ছিল না, ভোটের অধিকার রয়েছে, কোনো রিজার্ভ সিট ছিল না, সেপারেট ইলেক্টোরেট তো নয়, সুতরাং দেখা গেল পরের ইলেকশন গুলোতে এই 5 জনের 5 জনই হেরে গেল, জিতছে সমস্ত অন্যান্য লোক, আর এরা একের বিরুদ্ধে অপরে ঠ্যাং টানাটানি করে নির্বাচনে লড়ে হেরে যাচ্ছে। যার জন্য শেখর বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর লিখেছেন, thus in 1923 all Namashudra candidates, despite their caste ties with majority of vote, lost election to high caste Bhadralok candidates. And this time Charucharan Das, a non-Namashudra, was nominated to represent the depressed classes in Bengal Legislative Council. এই দুরবস্থায় পৌঁছে দিল রাজনীতির যে বিরাট খেলা আছে, ভাঙাভাঙি, কেনাকিনি, ভোট কেনাকিনি, এর বিরুদ্ধে ওকে লাগিয়ে দেওয়া, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে খাড়া করে দেওয়া, এইসব করে। কিন্তু সেই তারাই আবার দেখা যাচ্ছে 1930-এ মুকুন্দ বিহারীকে নিজে ডেকে নিয়ে নমিনেটেড মেম্বার করে ভাষণ দেওয়াচ্ছেন, আবার এগিয়ে আনছেন। তার কারণ হচ্ছে
ওই সাইমন কমিশনে অলরেডি আসতে শুরু করেছে। কারণ এই সাইমন কমিশন যখন 1987 তৈরি হয়, তখন নন ব্রাহ্মণ পলিটিক্যাল পার্টি, যেটা 1920-তে অত্যন্ত শক্তিশালী ছিল, তার লিডার বাপুজি নামদেব 1919-28 এই সময়ের মধ্যে বারবার ব্রিটিশ গভর্নমেন্টকে প্রেসার দিয়েছে যে এই যে আনটাচেবলদের যদি তোমরা কিছু উপকার সত্যি করতে চাও তাহলে এদের সেপারেট ইলেক্টোরেট দিতে হবে। এমনকি সাইমন কমিশনে এরা চিঠি পাঠিয়েছিল ইন সাপোর্ট অফ সেপারেট ইলেক্টোরেট ফর দ্য আনটাচেবল। একদল আনটাচেবল অবশ্য বড় বড় নেতা এর বিরুদ্ধে আচরণ করে, না, আনটাচেবলদের কোনো সেপারেট ইলেক্টোরেট লাগবে না, আমরা হিন্দুই থাকবো এবং আমাদের কিছু রিজার্ভ সিট দিলেই হবে। কিন্তু সেই আন্দোলন আগে চলতে থাকে, আগে চলতে যে সেটা পরিণত হয় পুনা প্যাক্টে। 1932 সালে সেই পুনা প্যাক্ট তৈরি হয়ে যায়। এইবারে সেই পুনা প্যাক্টে একটা নতুন রাজনীতির হরাইজন খুলে গেল। কি খুলে গেল? ওই যে দেখিয়েছি 1923 সালে 22-এর পরে আর কেউ জিততে পারছে না, এবারে একটা আলাদা হরাইজন খুলে গেল। হোয়াট ওয়াজ দ্যাট? কারণ পুনা প্যাক্টে বলা হলো যে শিডিউল কাস্টরা, তারা ডিপ্রেসড ক্লাস থাকলো না, তারা হিন্দু হয়ে গেল, কাস্ট হয়ে গেল শিডিউল কাস্ট। সেই শিডিউল কাস্টদের জন্য বাংলায় 30টা রিজার্ভ সিট থাকবে। এই প্রথম রিজার্ভ সিটে কন্টেস্ট করছে সমস্ত বাংলার যত রকমের আনটাচেবলস আছে, যারা শিডিউল লিস্টের মধ্যে পৌঁছে গেছে, তারা সবাই। সুতরাং এখানে আর ওই রকম ম্যানিপুলেশন করে হারিয়ে দেব, ওদের ঢুকতে দেব না, কোন একজন চারুচরণ দাসকে আমরা পাঠিয়ে দেব, এ রাস্তা আর থাকছে না। কারণ যাকে দাও ওইখানে রিজার্ভ সিটে রিজার্ভ লোক ছাড়া আর কেউ কন্টেস্ট করতে পারবে না। কিন্তু এর পরে এলো একটা দুর্ভাগ্যের দিন। সেই দুর্ভাগ্য হচ্ছে পুনা প্যাক্টের পরে কনস্টিটিউশন তৈরি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935-এর অ্যাক্টে চলছিল, গুরুচাঁদ তার মৃত্যুর আগে বারবার বলছেন এইরকম বারবার আমাদের এই কনস্টিটিউশন তৈরি হওয়া দরকার। তাহলে প্রতিটি কনস্টিটিউশন যখন তৈরি হবে নতুন, আমরা এক এক কদম এগিয়ে যে আমরা এই দেশের শাসকের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারব। হ্যাঁ, এ সমস্ত কথাবার্তা তো ওরাও পেয়েছে। সুতরাং ওরা সঙ্গে সঙ্গে চেষ্টা করছে যে কি করে এই না হয়। তার আগে আরেকটা কথা, টাইম তো শেষ হয়ে যাচ্ছে, একটা খুব বড় ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই যখন সাইমন কমিশন হয়, এই সাইমন কমিশনে এই যে পুনা প্যাক্ট, এই সময় বাংলার কেউকে ওই কমিশনের মেম্বার হিসাবে রাখা হয়নি। যারা এই গত 50 বছর ধরে সবকিছু করেছে, যে মুকুন্দ বিহারী মল্লিক তার আগের কনস্টিটিউশন লেখার কাজে হাত দিয়েছেন, তাদের কাউকেই রাখা হয়নি। কিন্তু যখন ওই এভিডেন্স নেবে, বেঙ্গলে এসে এভিডেন্স নিচ্ছে, তখন ওই মেম্বার ছিলেন মিস্টার MC রাজা মাদ্রাসে। তো উনি যখন চেয়ারম্যান যখন মুকুন্দ বিহারীকে জিজ্ঞাসা করছেন, মিস্টার মল্লিক আপনি বলছেন আপনার লোক সংখ্যা 1,15,00,000, তো বলছেন ইয়েস, সেটা 1930-এর সেন্সাসে, এই 21-এর সেন্সাসে এখন আরো বেড়ে গেছে।
তারপরে বলছেন আপনার কি সেপারেট ইলেক্টোরেট চাই? বললেন হ্যাঁ আমাদের সেপারেট ইলেক্টোরেট চাই, কারণ আমাদের এখনো টিউবওয়েলে গেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তখন মিস্টার এমসি রাজা মাদ্রাসের একটা চট করে বললেন, মিস্টার মল্লিক আপনি তো একটা 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 সম্পূর্ণ নিরক্ষর রসিকলাল চর্মকারের কাছে হেরে গেছিলেন, তাই না? তখন চেয়ারম্যান বলছেন, আরে এই ইরেলিভেন্ট কথা এখানে কেন বলছো? বলে না স্যার, রেলিভেন্সি আছে। তখন মিস্টার মল্লিক বললেন যে হ্যাঁ আসলে ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, কিন্তু আমাদের অপদস্থ করবার জন্যে, এই ডেমোক্রেসিকে একটা ফার্স হিসেবে দেখানোর জন্যে ওরা এইরকম একটা আনপড় লোককে আমার এগেনস্টে দাঁড় করিয়ে তাকে জিতিয়েছিল। তখন মিস্টার এমসি রাজা একটু হেসে চেয়ারম্যানকে বললেন, স্যার শুনলেন তো, দিস ইজ হোয়াই দিস পিপল নিড সেপারেট ইলেক্টোরেট। তো এই যে যখন আরো এগিয়ে যাচ্ছে, তখন স্ট্র্যাফোর্ড ক্রিপস, বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, এসে একটা নতুন কথা বললেন যে নতুন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবার জন্যে একটা নির্বাচন হবে। সেই নির্বাচিত 5-6 জন মেম্বার, একজন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার নির্বাচন করবে। আজকে তো এই ভয়ঙ্কর অথচ অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনার শেষ করা যাবে না। এই যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, পরে তার এফেক্ট কি হলো, এমনকি আলটিমেটলি মুকুন্দ বিহারী মল্লিক এই দেশটা ভাঙার জন্যে ভোট দিয়েছিলেন। উনি খুলনার লোক, তো খুলনাটা তখন এই যারা হিন্দু পক্ষ তাদের মধ্যে ছিল। সুতরাং অ্যাজ এ মেম্বার অফ দি খুলনা সাইড উনি এই বাংলা ভাগের জন্য ভোটটা দিয়েছিলেন। এগুলো ওই জন্য প্রথমেই আমি বলে গেছি যে এত বড় যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক এবং জিওগ্রাফিক বা জিওপলিটিক্সের যে চিত্র, সেই চিত্রকে রূপরেখা দেওয়ার জন্যে ইনি ছিলেন সব থেকে বড় সেনাপতি। গুরুচাঁদ ছিলেন তার গুরু, আর এই সেনাপতির ভূমিকায় বা অর্জুনের ভূমিকায় ছিলেন মুকুন্দ বিহারী মল্লিক, আর গুরুচাঁদ ছিলেন শ্রীকৃষ্ণের ভূমিকায়। আমার মনে হয় আমরা সময় শেষ করেছি দেওয়ার জন্যে। ইনি ছিলেন সব থেকে বড় সেনাপতি। গুরুচাঁদ ছিলেন তার গুরু, আর এই সেনাপতির ভূমিকায় বা অর্জুনের ভূমিকায় ছিলেন মুকুন্দ বিহারী মল্লিক, আর গুরুচাঁদ ছিলেন শ্রীকৃষ্ণের ভূমিকায়। আমার মনে হয় আমরা সময় শেষ করেছি। হ্যাঁ, আজকে আমরা এখানে শেষ করি। আরেকদিন না হয় আমরা ওই কি করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ভারতবর্ষের ভাগ এবং নতুন সংবিধান এগুলো বলা যাবে। সকলকে ধন্যবাদ।